আজ 14 জুন রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অভিষেকের ভবিষ্যৎ শ্রীঘরে, মন্তব্যে তীব্র বিতর্ক। মালদহের প্রশাসনিক বৈঠকে অভিষেককে নিশানা হুমায়ুন কবিরের। শুধু 3000 টাকা নয়, অন্নপূর্ণা যোজনায় মিলবে আরো সুবিধা। নয়া আপডেট আবেদনকারীদের জন্য। অবশেষে সুখবর, বার্ধক্য ভাতা দ্বিগুণ করলেন মুখ্যমন্ত্রী। অভিষেক আমার ছেলের মতো, ভুল করলে ক্ষমা করাই বাবার কর্তব্য। চরম সংঘাতের মাঝেই হঠাৎ সুর নরম কল্যাণের। তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়। কুণালের তীব্র আক্রমণে সরগরম রাজনীতি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। মালদহের প্রশাসনিক বৈঠকে অভিষেককে নিশানা হুমায়ুন কবিরের। মালদা কলেজ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে নওদার বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের প্রাক্তন শাসক দল ও তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বৈঠকে তিনি মুর্শিদাবাদের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ পরিকাঠামো ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানান। তবে রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে করা মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তকারী সংস্থার তল্লাশি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ আইনের ঊর্ধ্বে নন এবং তদন্তের ফল সামনে আসবে। এই প্রসঙ্গেই তিনি অভিষেককে নিশানা করে বলেন, ওর ভবিষ্যৎ শ্রীঘরে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছে। এছাড়া তিনি দাবি করেন, 2011 সালের পর মুর্শিদাবাদের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তার এই আক্রমণাত্মক অবস্থান আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। শুধু 3000 টাকা নয়, অন্নপূর্ণা যোজনায় মিলবে আরো সুবিধা। নয়া আপডেট আবেদনকারীদের জন্য। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকার ভাতা বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের 12 পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে, জানিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ ফর্ম পূরণ করা বেশ কঠিন। তবুও মাত্র 16 দিনে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন 89,94,213 জন। জানা গিয়েছে, এই ফর্মের মাধ্যমে আবেদনকারী ও তার পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সরকার। সেই কারণে এই পোর্টালের নাম রাখা হয়েছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। খবর অনুযায়ী এই তথ্য ভান্ডারের ভিত্তিতেই ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে। অর্থাৎ একবার তথ্য জমা দিলেই পরবর্তীতে একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার ফর্ম মূলত তথ্য সংগ্রহের জন্য। সব তথ্য পূরণ করতে না পারলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। সূত্রের খবর, এখনো পর্যন্ত জমা পড়া আবেদনের মাধ্যমে প্রায় 3 কোটি রাজ্যবাসীর তথ্য সরকারের হাতে এসেছে। অবশেষে সুখবর, বার্ধক্য ভাতা দ্বিগুণ করলেন মুখ্যমন্ত্রী। মালদায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা পৌঁছানো শুরু হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ও বিধবা ভাতার টাকাও দেওয়া হবে। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেছে সরকার। এতদিন বার্ধক্য ভাতার আওতায় উপভোক্তাদের মাসে 1000 টাকা করে পেতেন তারা। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করে 2000 টাকা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বর্ধিত হারে বার্ধক্য ভাতার টাকা ঠিক কবে থেকে উপভোক্তাদের হাতে পৌঁছবে সেই চূড়ান্ত তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। একই সঙ্গে বিধবা ভাতার অর্থ দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি চলছে। ফলে রাজ্যের প্রবীণ ও অন্যান্য উপভোক্তাদের জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অভিষেক আমার ছেলের মতো, ভুল ক্ষমা করাই বাবার কর্তব্য। চরম সংঘাতের মাঝেই হঠাৎ সুর নরম কল্যাণের। তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্বের মাঝে আচমকায় অবস্থান বদল করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিয়েছিলেন, হয় আমাদের বেছে নিন নয়তো অভিষেককে। কিন্তু শনিবার এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন সুরে তিনি বলেন, অভিষেক আমার ছেলের মতো, ছেলের করা সব ভুল ক্ষমা করে দেওয়াই বাবার দায়িত্ব। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি কল্যাণ দাবি করেছিলেন যে অভিষেকের কারণে দলের বর্তমান সংকট ও ভরাডুবি তৈরি হয়েছে। এমনকি দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। তবে এখন তার এই পিতা পুত্র সমীকরণের মন্তব্যে বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এদিকে বিদ্রোহী সাংসদদেরও কটাক্ষ করেছেন কল্যাণ। তার বক্তব্য, শেষ পর্যন্ত তাদের বিজেপির আশ্রয়েই যেতে হবে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে কোনো রকম একীভূত হওয়ার সম্ভাবনা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তল্লাশির আবহে কল্যাণের এই সুর নরম হওয়া রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়। কুণালের তীব্র আক্রমণে সরগরম রাজনীতি। তৃণমূলের বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে জল্পনার মধ্যেই তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক কুণাল ঘোষ। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মাথায় তুলে রেখেছিলেন তারাই আজ দলবিরোধী অবস্থান নিচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মন্তব্যও করেন। পাশাপাশি তাপস রায়ের দলত্যাগ, সজল ঘোষের বাড়িতে পুলিশি অভিযানের প্রসঙ্গ তুলে দলের একাংশের ভূমিকার সমালোচনা করেন। তিনি দাবি করেন তাপস রায়ের প্রশংসা করায় তাকে একসময় সাসপেন্ডও করা হয়েছিল। এদিকে লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 19 জন বর্তমানে বিদ্রোহী শিবিরে রয়েছেন বলে দাবি করা হচ্ছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে। প্রথমে 14 জন এবং পরে আরো 5 জন সাংসদ বিদ্রোহীদের চিঠিতে সই করেছেন সূত্রের খবর এমনই পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জল্পনা আরো তীব্র হয়েছে। বেঈমানরা যদি ফিরে আসে দিদির দরজায় শুয়ে আটকাবো, পুরনো মন্তব্য তুলে শীর্ষ নেতৃত্বকে নিশানা দেবাংশুর। তৃণমূলে ভাঙনের আবহে এবং বিদ্রোহী সাংসদদের তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর পর সরব হলেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি স্মরণ করিয়ে দেন 21 বিধানসভা নির্বাচনের সময় দলত্যাগীদের ফের দলে না নেওয়ার পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন এবং বলেছিলেন, বেঈমানরা যদি ফিরে আসে দিদির দরজায় শুয়ে তাদের প্রয়োজনে আটকাবো। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল এবং সজল ঘোষের মতো নেতারাও দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি দীনেশ ত্রিবেদী, অর্জুন সিং ও পার্থ ভৌমিকের উদাহরণ টেনে বলেন, দল বারবার দলত্যাগীদের গুরুত্ব দিয়েছে, যার ফল আজ ভুগতে হচ্ছে। দেবাংশুর অভিযোগ, 2021 সালের আগে দল ছেড়ে যাওয়া নেতাদের রেড কার্পেট পেতে স্বাগত জানানো হয়েছিল। এতে দলের কর্মীদের কাছে বার্তা গিয়েছিল যে বিপদের সময় দল ছেড়ে গেলেও পরে ফিরে এসে আবার নেতৃত্বের জায়গা পাওয়া যায়। তার মতে সেই সিদ্ধান্তই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতেও দল ক্ষমতায় ফিরলে সুদীপদের মতো নেতারাই আবার প্রাধান্য পাবেন। ওটা একটা বোঝা, লাইবিলিটি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ তাপস রায়ের। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা তাপস রায়। একসময়কার সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ওর কোনো গুরুত্বই নেই, ওকে কোনোদিন আমি গুরুত্ব দিইনি। আরো এক ধাপে গিয়ে তাপস রায়ের মন্তব্য, ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, ও একটা বোঝা, লায়াবিলিটি। শুধু সুদীপকেই নয়, এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তাপস রায়। তার দাবি, বোঝা বইতে তো ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগই তো বোঝা রয়েছেন। তাপসের মতে এই ধরনের রাজনৈতিক বোঝা বহন করতেই দল ও সরকার আজ সংকটে পড়েছে। তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের টানাপোড়েনের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। সেই আবহেই তাপস রায়ের বিস্ফোরক মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে সুদীপকে ঘিরে দীর্ঘদিনের অসন্তোষী এই মন্তব্যের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এখন নজর, এই কড়া আক্রমণের জবাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। ভোটে লাল ঝান্ডার লড়াই। শুভেন্দু সরকারের আস্থা রেখে তামান্নার মা বললেন, এবার মেয়ের মৃত্যুর বিচার পাবো। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া আঘাতে 9 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় সুবিচারের আশায় নতুন সরকারের ওপর ভরসা রাখলেন তার মা সাবিনা ইয়াসমিন। 26 বিধানসভা নির্বাচনে সিপিএম তাকে প্রার্থী করলেও তিনি তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের কাছে পরাজিত হন। শনিবার কৃষ্ণনগর পুলিশ জেলার নতুন পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সাবিনা জানান, তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে এবং তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন। সাবিনার বক্তব্য, এবার মেয়ের মৃত্যুর সুবিচার পাবো, আমি আশাবাদী। তিনি দাবি করেন, মূল অভিযুক্ত সহ মোট 11 জন গ্রেপ্তার হলেও অভিযোগের নাম থাকা 24 জনের সকলের গ্রেপ্তার ও শাস্তি হওয়া প্রয়োজন। 2025 সালের 23 জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। এই ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছিল। তবে তৎকালীন সরকারের আমলে তদন্তে সন্তুষ্ট ছিলেন না তামান্নার পরিবার। সেই কারণেই এবার মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের জন্য নবনির্বাচিত বিজেপি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন। 250 কোটির আমফান দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হয়েছে। সূত্রের খবর, 2020 সালের আমফান ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বন্টনে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়েছে। এর আগে বিধানসভার শৈজাল কাণ্ড, উস্কানিমূলক মন্তব্য এবং অন্যান্য অভিযোগে তিনি সিআইডি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরের তলবের মুখে পড়েছেন। অভিযোগ অনুযায়ী আমফান পরবর্তী পুনর্বাসনের জন্য ডিবিটি ব্যবস্থার যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল, সেখানে সরকারি পোর্টালে কারচুপি করে বহু অক্ষত পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে টাকা পাইয়ে দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে একটি মোবাইল নম্বরের সঙ্গে 13 জন এবং অন্য একটি নম্বরের সঙ্গে 8 জনের নাম যুক্ত করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অর্থ পাঠানো হয়েছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন দাবি করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। পাশাপাশি একটি পুরনো হামলার মামলাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে আলোচনায় এসেছে। সব মিলিয়ে একাধিক অভিযোগ ও মামলার জেরে রাজনৈতিক ও আইনি চাপ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। অমিত শাহকে গুন্ডা জল্লাদ বলার অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি বিজেপির। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ তুলে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগকারীদের দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে গুন্ডা, জল্লাদ, কাপুরুষ এবং কমপ্লিটলি ডার্টি ম্যান বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন বলে দাবি বিজেপির। অভিযোগকারী ভাস্কর ঘোষের বক্তব্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দ্রুত গ্রেফতার করা উচিত। তিনি আরও অভিযোগ করেন, কল্যাণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পরিবার সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছেন। এছাড়াও 2021 সালের বিধানসভা ভোটের সময় ও পরবর্তী সময়ে উস্কানিমূলক মন্তব্য করে অশান্তি ও দাঙ্গা পরিস্থিতি তৈরির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি অভিযোগকারীদের। অন্যদিকে শ্রীরামপুরের বিজেপির কর্মীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলো পোড়ান, তবে এই বিষয়ে এখনও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জনতার দরবারে সন্তান হারা 2 মা, বিচার চেয়ে শুভেন্দুর দ্বারস্থ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে শনিবার হাজির হলেন সন্তান হারা 2 মা। তাদের মধ্যে একজন বাঁশদ্রোণী স্কুলের মৃত ছাত্র আয়ুষ কুমার নাথের মা, অন্য একজন বর্ধমান মেডিকেল কলেজের মৃত ডাক্তারি পড়ুয়া অমর্ত্য ঘোষালের মা। তারা নিজেদের সন্তানের মৃত্যুর বিচার দাবি করেন। আয়ুষের মা অভিযোগ করেন, স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি, যার পরিণতিতে তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। অন্যদিকে অমর্ত্য ঘোষালের মা ছেলের রহস্য মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেন। পরিবারের অভিযোগ, অমর্ত্য থ্রেট কালচারের শিকার হয়েছিলেন। মুখ্যমন্ত্রী বিষয়টি মন দিয়ে শুনে বিশেষ তদন্তকারী দল গঠনের কথা বলেছেন বলে পরিবারের দাবি। এদিন ধাপা মাঠপুকুরের করুণাবাড়িও দরবারে যান। তার মেয়ের মুখে টিউমার হয়েছে এবং চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। শুভেন্দু তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান করুণা। এছাড়াও বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে উপস্থিত হন ফার্স্ট টিয়ার সুপারভাইজাররাও। সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আদালত চত্বরে ডিম টমেটো বিতর্ক, বিক্ষোভকারীদের এফআইআর এর হুঁশিয়ারি মহুয়ার। কৃষ্ণনগর আদালতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আসবেন বলে খবর ছড়াতেই আদালত চত্বরে ডিম টমেটো নিয়ে হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। তবে মামলার শুনানি না হওয়ায় মহুয়া বা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি। পরে সমাজ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন মহুয়া। তিনি লেখেন, আপনারা যে আমার জন্য ডিম টমেটো নিয়ে অপেক্ষা করছেন এটা পরিষ্কার দেখা যাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, আমি কিন্তু এফআইআর করব। প্রাক্তন মন্ত্রীর ওপর ডিম হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহুয়া মৈত্র কিন্তু উজ্জ্বল বিশ্বাস নন। মহুয়ার দাবি, রাজনীতি একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে চলে এবং রাজনৈতিক মতভেদ থাকলেও কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করা উচিত নয়। ডিম টমেটো হাতে দাঁড়ানো বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এফআইআর না নিলে তিনি নিম্ন আদালত, হাইকোর্ট, এমনকি প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। তার বক্তব্য, কেউ তাকে হেনস্থা করার চেষ্টা করলে তিনি আইনি পথেই জবাব দেবেন এবং আগামী নির্বাচন পর্যন্ত নিজের লোকসভা এলাকায় সসম্মানে থাকবেন। সরকারি নথি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়িতে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রবোধ সরকারের বাড়ি থেকে পোড়া কাগজের তীব্র গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থক এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় পুলিশ পাঁচিল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে। তখন প্রবোধ সরকার দাবি করেন, বাড়ির বাগানে শুকনো নারকেল ও সুপারি গাছের পাতা পোড়ানো হচ্ছিল। তবে অভিযোগকারীদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আগুনের মধ্যে পুরসভার গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানো হতে দেখেছে। সেখান থেকে বেশ কিছু পোড়া ও আংশিক পোড়া নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় বিক্ষোভ শুরু করে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে প্রবোধ সরকারকে গ্রেপ্তার করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে তোলা হয়। এখন কোন নথি পোড়ানো হয়েছে এবং এর পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। অভিষেকের আত্মসহায়ককে খুঁজতে শ্রীরামপুরের বাড়িতে পুলিশ।
সমিতের শাশুড়ির দাবি বিরক্ত করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সমিত রায়ের খোঁজে তৎপরতা আরও বাড়িয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কালীঘাটে অভিষেকের বাড়ি, হুগলিতে সমিতের নিজের বাড়ি এবং শ্রীরামপুরে তার শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হলেও তার কোনো হদিশ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমিতের মোবাইলে শেষ টাওয়ার লোকেশন কালীঘাটে অভিষেকের বাড়ির ভেতরেই পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই শালবনী থানার পুলিশ সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তবে সমিতকে খুঁজে পাওয়া যায়নি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার অভিযোগ, 2024 সালের বিধানসভা নির্বাচনে শালবনী আসন থেকে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সমিত রায় তার কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন। টিকিট না পাওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। এছাড়া কুর্মী সমাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগও সমিত রায়ের নাম জড়িয়েছে বলে সূত্রের খবর। পুলিশ মনে করছে, খবর পেয়ে তিনি গা ঢাকা দিয়েছেন। তদন্ত অব্যাহত রয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে গোটা রাজ্যে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রায় গোটা বাংলাতেই বর্ষা পৌঁছে গিয়েছে। পুরুলিয়ার কিছু অংশ বাদে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গোটা রাজ্যে বর্ষার আওতায় চলে আসবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ 67 থেকে 95% থাকায় প্যাচপ্যাচে গরম থেকে এখনও স্বস্তি মিলবে না। তবে মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।